রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনার কাছে যেটা বোঝার চেষ্টা করব, বাংলাদেশের এই যে উত্তাল পরিস্থিতি, সামনেই ভোট, অনেকেই মনে করছেন যে এটার পেছনে প্রচ্ছন্ন একটা কলকাঠি নাড়ার মদত রয়েছে আইএসআই এর, পাকিস্তানের। কোথাও গিয়ে আপনিও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে সেটাই কি মনে করছেন? তার দুটো তিনটে কারণ অনেকে তুলে ধরছেন। একটা হলো বাংলাদেশের ভোট সামনেই, তাকে কোনোভাবে বানচাল করা। দ্বিতীয়ত হলো তাদের টার্গেট বাংলাদেশ কম, টার্গেট আইএসআই এর ভারত বেশি। পূর্ব প্রান্ত থেকে তাহলে ভারতকে একটা অশান্ত চাপ, একটা মানসিক চাপের পরিস্থিতির মধ্যে রাখা যাবে। বাংলাদেশের এই পরিস্থিতির পেছনে সত্যি কি তাহলে আইএসআই মদত? হ্যাঁ, দেখুন, আইএসআই তারা বুঝে গেছে যে কাশ্মীর দিয়ে খুব একটা জঙ্গি ভারতবর্ষে পাঠানোর যে চেষ্টা, সেটা খুব একটা সফল হচ্ছে না, এবং ভারত প্রস্তুত আছে যে কোনো উগ্রবাদী আক্রমণের জবাব দিতে। অপারেশন সিন্ধু দেখিয়ে দিয়েছে। এখন ওরা বিকল্প রাস্তা তো অনেকদিন ধরেই খুঁজছে। এখন বাংলাদেশকে ওরা খুঁজে পেয়েছে। বাংলাদেশে যে দ্বিতীয় বিপ্লব বা স্বাধীনতা মুক্তি সংগ্রাম যা বলা হচ্ছে, তো পুরোটাই তো বোঝা যাচ্ছে যে সেই নতুন স্বাধীনতার লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। এই ধরনের কথাবার্তা তো কেউ বলে না। পাকিস্তান একটা ফেল্ড নেশন, তার যে বিরাট কিছু প্রগতি হয়েছে কেউ বলবে না। পাকিস্তানেরও যারা উগ্র সমর্থক তারাও স্বীকার করবে সে দেশে কিছুই ঘটেনি। সেই দেশটাকে অনুকরণ যদি একটা দেশ যে এতদিন স্বাধীন হয়েছে, যার উন্নয়নের অনেক কিছু সূচক পৃথিবীর অনেক দেশকে অবাক করে দিয়েছে, সেই দেশটা যদি বলে আমি পাকিস্তানকে ফলো করব, বোঝাই যাচ্ছে যে তো সেই দেশের চিন্তা ভাবনায় কেউ একটা প্রভাব ফেলছে, এবং পাকিস্তানকে ফলো করা চিন্তা ভাবনা তো আর অন্য কেউ করে দেবে না, সেটা পাকিস্তানি করবে। সুতরাং আইএসআই যে এখানে মদত আছে এটা একেবারে পরিষ্কার। এবং যে আন্দোলনটা ঘটেছিল, যে সত্যিকারের যে অ্যান্টি রিজার্ভেশন মুভমেন্ট যেটা ঘটে, সংরক্ষণ বিরোধী যে আন্দোলন, সেটা কিন্তু একেবারে সাধারণ মানুষের, ছাত্রছাত্রী জেনজি আন্দোলন ছিল। এখানে সাধারণ ছেলেমেয়েরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ব্যাপকভাবে। কেন? তারা মনে করছিল যে তাদের হয়তো ভবিষ্যৎ অনেকটা অন্ধকার হয়ে পড়ছে, চাকরি নেই। চাকরি বলতে ডিসেন্ট চাকরি, ঘুগনি করার চাকরি তো পাওয়া যায়, কিন্তু ডিসেন্ট চাকরি যেটা করে সম্মান রেখে পরিবারের মান সম্মান, নিজের মান সম্মান রাখা যায়, সেরকম চাকরি বাংলাদেশে খুব একটা নেই। সরকারি চাকরি যা ছিল সবটাই রিজার্ভেশনে চলে যাচ্ছিল। তো যাই হোক, সেগুলো তো বিরুদ্ধে মানুষ পথে নেমেছিল। ব্যাপক সংখ্যক মানুষের পথে নামাটা মৌল পাকিস্তান কিন্তু ওই সময়, আইএসআই কিন্তু ওই সময় দেখে যে এই একটা সুযোগ, যখন আন্দোলন হচ্ছে, ব্যাপক সংখ্যক মানুষ নামছে এবং সরকার পেরে উঠছে না, সরকার কিছুটা স্বৈরাচারী মনোভাব তখনকার যারা ছিল তারা দেখাচ্ছে, এই সুযোগে গুলি টুলিও চালিয়েছে, এই সুযোগে ঢুকে পড়া। যে নিরস্ত্র জনতাকে আপনি যদি গুলি করেন তাহলে কিন্তু এটাকে ব্যবহার করা যায়। জনতা যতটা চায় তার চেয়ে বেশি ব্যবহার করতে চায় অন্য যারা শক্তি অনুপ্রেরণা দিচ্ছে বা কিছু। এই শক্তিটা তো আইএসআই, কোনো সন্দেহ নেই। এবং দেখা যায় ছাত্রছাত্রীরা যতটা তাদের ভাবনা চিন্তায় এগিয়ে ছিল, তার থেকে বেশি ধ্যান ধারণায় ঢুকে পড়লো জামাত এবং অন্যান্য মৌলবাদীরা। তারা যে ধরনের, দেখুন, ছাত্রছাত্রী যারা উন্নত চাকরি চায়, ডিসেন্ট এমপ্লয়মেন্ট চাইছে, তাদের কোনো শক্তি নেই যে ঢাকার বাস ট্রাম পোড়ানো, মেট্রো রেল পোড়ানো, এইগুলোর মতন ক্ষমতা তাদের থাকে না। তারা সামান্য রাস্তা রুখু করতে পারে, হয়তো জোর করে একটা দুটো বাসে, ট্রামে বা ইত্যাদি জায়গায় ঢিল ছুটতে পারে, বা হয়তো কিছু দুষ্টু ওদের মধ্যে হয়তো ক্ষতি অত্যুৎসাহী হয়তো আগুন লাগাতে হবে। এদের বাইরে সাধারণত কেউ করে না। কিন্তু যখন এই ধরনের একটা মেট্রো রেলের মতন একটা সংগঠিত ব্যবস্থাকে তার আগুন লাগিয়েছে নানান জায়গায়, যে ধরনের ধ্বংসালগুলা চলেছে, বাড়ি ঘর যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বোঝা গেছে যে জামাত সেখানে ঢুকে পড়েছে এবং অস্ত্রশস্ত্র প্রচুর এসেছে। এবং দেখা যাচ্ছে যে যে ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেগুলো বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না। তবে বোঝাই যাচ্ছে যে বাইরের কোনো শক্তি তারা এসে হাজির ছিল বা আছে এখনো। এবং সেই শক্তিটা কি? সেই শক্তিটা স্বাভাবিকভাবেই আইএসআই।
তারা সেখানে নানানভাবে ঢুকে পড়েছে, এবং আইএসআই তো মানে এই নয় যে আইএসআই এর যিনি প্রধান সেই সময় ছিলেন আসিম মুনি, উনি নিজে যাচ্ছেন তা তো নয়। এরা সংগঠিত করে, এরা মানুষকে উত্তেজিত করে, অর্গানাইজ করে, পয়সা দেয়, এবং কোথা থেকে কি আনতে হবে সব বলে দেয় অ্যাকচুয়ালি। তারপর জামাতকে এবং অন্য যারা আছে তাদেরকে ওরা ব্যবহার করে এই সমস্ত গন্ডগোলগুলো পাকিয়েছে। ঠিক আছে, এখন এগুলো তো চলছিল, এবং ভারত বিদ্বেষ এটা দুটো কারণ। একটা হচ্ছে যে বাংলাদেশে অশান্ত করা, অশান্ত করলেই হয়তো আওয়ামী লীগকে শেষ করে দেওয়া যাবে, এটাই ভাবনা ছিল। এবং একই সঙ্গে ভারত বিদ্বেষ যদি করা যায় তাহলে হয়তো আগামী দিনে যে সরকার আসবে সেটা ভারত বিদ্বেষী সরকার হবে, এবং সেই ভারত বিদ্বেষী সরকার হয়তো আইএসআই এর সঙ্গে, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, এইটা তাদের ধারণা ছিল। এবং সেই ধারণা অনুযায়ী তারা কিন্তু এতকাল কাজ করেছে। ওরাই পছন্দের মতন মানুষ উপদেষ্টা মন্ডলীতে কারা থাকবেন ছাত্র নেতাদের দিয়ে বলিয়েছে। তারপরে বিদেশ সফর টফর সেগুলো অনেক কিছুই দেখা গেছে, সেগুলো ঘটেছে। তো যাই হোক, যে আইএসআই এর যে মুখ্য প্রেরণা কোনো সন্দেহ নাই, এবং আইএসআই কে মদত দিতে পারে আরো অনেক শক্তি রয়ে গেছে, ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেটও। তারা চাইছিল বহুদিন ধরেই ভারত বাংলাদেশের উপর তার কর্তৃত্ব সরাক, এবং চীনও চাইছিল ভারতের কর্তৃত্ব সরাক। এবং চীন যেটা চেয়েছে যে ভারত যদি দূরে সরে যায় তাহলে চীনের যে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ থাকবে, বিনিয়োগ তারা যেভাবে করতে চাইছে সেভাবে করতে পারবে, এবং সামরিক হয়তো অগ্রগতিও এখানে করবে। চীন সেটা মলদ্বীপে করতে চেয়েছে, মানে সেখানকার যে পার্টি ছিল পিপুলস ন্যাশনাল কংগ্রেস, তাকে তারা প্রলোভন দেখিয়েছে, কেউ বলেছে আউট ইন্ডিয়া মুভমেন্ট করেছে, এবং ভোটে জিতেওছে। এই মডেলটাই এখানে আবার নতুন করে ব্যবহৃত হচ্ছে। এখানে নিঃসন্দেহে বিদেশি শক্তি রয়েছে, আইএসআই তো মূল উদ্যোক্তা, এটা বলা যেতেই পারে। এখন এই প্রসেসের মধ্য দিয়ে একটা দেশে যখন এই অবস্থা চলছে, তখন নতুন করে উত্তেজনা কি করে সৃষ্টি করা যায় তার প্রতিনিয়ত ভাবনা। স্টেবিলিটি আসলে তো আপনি কি জানেন, হিংসা বিদ্বেষ এগুলো খুব টেম্পোরারি ব্যাপার থাকে। এগুলোকে বারবার যদি ইগনাইট না, বারবার যদি আপনি ঘি আগুন না দেন, আগুনে ঘি না দেন, তাহলে হচ্ছে আগুনটা নিভে যায়, তাই না? তো আপনাকে ঘিটা দিতে হবে, তো এই আগুনটাকে জ্বালিয়ে রাখতে গেলে। তাই হাডির মতন একজন ছেলেকে যখন তাকে নিরস্ত্র অবস্থায় দেখেছে, একা লড়ার কথা সে ভেবেছে, তো হ্যাঁ পপুলার ছিল, আমি যতটুকু তার সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম, সে উগ্রবাদী কথা বলে, মৌলবাদী কথা বলে, ভারত বিরোধী কথা বলে। এরকম একটা লোক সে নিরস্ত্র অবস্থায় আছে, তাকে যদি মেরে ফেলা যায় তাহলে আবার আগুনটা জ্বলবে। এবার একই সঙ্গে ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, এবং ভারতীয় সিম্বল হিসেবে হিন্দুদের মারধর, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া, এইসবগুলো তো করা যাবে না যতদিন যে হিন্দুদের যদি সম্পত্তি কেড়ে নেওয়া যায়, হিউজ সম্পত্তি। তো যাই হোক, সেইগুলো হচ্ছে সব নাম পরে পরে প্রয়োজন, পরে সময় আসলে সেই জায়গাও ঢুকতে পারি। যাই হোক, এই ব্যাপারটাতেই আইএসআই বিরাট ভাবে জড়িয়ে আছে, মানুষকে বুঝেছে ওই এলাকা যদি হিন্দু শূন্য করে দাও, জমিগুলো তোমাদের হয়ে যাবে, ব্যাস। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করবে, হিন্দুদের এই ব্যবসা বাণিজ্য আছে, এগুলো চলবে। দীপু দাসের মতন ছেলেকে মেরে ফেলতে পারলে, হ্যাঁ, ওই পোস্টটা গার্মেন্ট ফ্যাক্টরি ময়মনসিংহে যে ওই পোস্টটা তোমরা পাবে। এরকমই নানান ভাবে কিন্তু তারা মনে হচ্ছে মানুষ, হতভাগা মানুষ, তারা বুঝেছে, তারা বোঝেনি যে একজন মানুষ তার ধর্মের জন্য তাকে জ্বালিয়ে দেওয়া যায়, হ্যাঁ, আজকের দিনে এইগুলো করা যায়, সে মানুষ বোঝেনি, বা বুঝলেও তাদের কিছু করার নেই, তারা এইভাবেই দীক্ষিত হয়ে আছে। যাই হোক, এই আপাতত দেখা যাচ্ছে মোটামুটি ভাবে আইএসআই কিন্তু সফল, ভারত বিদ্বেষিতা চরমে, এবং হচ্ছে যে একেবারে ভীতর সন্তুষ্ট হিন্দুরা তারা ভারতবর্ষে চলে আসার কথা ভাবছে। অনেকেই বলছে আপাতত যাবার লক্ষণ নেই, কিন্তু ওদের পুরোনো দিনেও আমরা দেখেছিলাম যারা এই দেশে এসেছেন পাকিস্তান থেকে বা পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে, তারা দেশে কেউ ফিরে যেতে চায় না, কেননা তাদের সেই স্মৃতি, ভয়ঙ্কর স্মৃতি, মানে মরণের সাথে লড়াই করার মতন দিনে তারা ফিরতে চায় না। সেই সম্পত্তিগুলো সব দেখা যাচ্ছে যে এরা দখল করে নিচ্ছে। এইভাবে কিন্তু এখনো পর্যন্ত এইভাবে নিয়ন্ত্রণ চলছে। আওয়ামী লীগ তারা কাজ করতে পারছে না, যদিও তাদের একটা সময় ভালো সংগঠন ছিল। এবং আওয়ামী লীগ যেহেতু ব্যান্ড হয়ে গেছে, এই সময় দেখা গেল যে বিএনপি সে হঠাৎ বলে বসলো আমরা আর জামাতের সঙ্গে সম্পর্ক করব না।
অর্থাৎ আওয়ামী লীগের স্পেসটা বিএনপি যদি দেখা যায়, তারা কিন্তু তৈরি হয়েছিল ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসেবে। তারা কিন্তু বলেনি আমরা সেকুলার, কোনোদিন বিএনপি বলেনি। কিন্তু এখন তারা দেখলো যে একটা সেকুলারের একটা তো বিরাট জায়গা আছে, মুক্তমনারা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, এদের ভোটটা পেতে গেলে তাহলে জামাতের সঙ্গে ত্যাগ করতে হবে। যেই জামাতের সঙ্গে ত্যাগ করে তখন কিন্তু দেখা গেল যে বিএনপি কেও ভাবা হতে থাকলো এরা বুঝি দেশের শত্রু, তারপরে বিএনপি কেও সরাতে হবে। এখন যে প্রশ্নটা আপনি করছেন যে এই যদি অরাজকতা হয় তাহলে কি হবে, যদি এখান থেকে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যেখানে দেখা যাচ্ছে বিএনপিও ওরা মনে করছে এখন আর খুব একটা নির্ভরযোগ্য নয়, তাই নির্বাচন এক্ষুনি হলে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল। আপনি গায়ের জোরে সবাইকে আউট করে দিয়ে রিগিং করতে পারেন, তাহলে হয়তো আপনি নিজের যারা এনসিপি ইত্যাদি যারা আছে তাদেরকে জিতিয়ে দিতে পারবেন। সে প্রচেষ্টা কতটা সফল হবে এখনো বোঝা যাচ্ছে না। 2 মাস যদি বাকি থাকে নির্বাচনের, তাহলে সে প্রসেসটা ডিফিকাল্ট। আওয়ামী লীগকে বাদ দিয়েছেন, বিএনপিকে যদি বাদ দিতে চান তাহলে তো বেশ কঠিন ব্যাপারটা। তাই হয়তো চাইছে নির্বাচন যদি বানচাল হয়ে যায়, এটা ইউনিশও চাইছেন, তাহলে তার যে এক্সিস্টেন্সটা আরো কিছুটা সময় পাবে, তার হয়তো ভাবনা চিন্তা আরো একটু বাড়বে। সে হয়তো ভাবছে যে এনসিপি আরো হয়তো তাকে তুলে ধরা যাবে। যে এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু এই গন্ডগোলগুলো চলছে, এবং এগুলো চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের বাতিলের কথা ঘোষণা করা হচ্ছে।